হ্যালো, দেখা যাচ্ছে কি? জি, মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাতুল সাইমুন চৌধুরী, মেন্টর হিসাবে আছি ম্যাট্রিক্স একাডেমিতে। টপিক সেটা হচ্ছে ডায়াবেটিস ইন রামাদান। তো আমরা টপিকে যাওয়ার আগে একটু বলি আসলে যে আমরা আসলে কেন আজকের এই টপিকটা সিলেক্ট করেছি। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসলে আজকে টপিক সেট করা হয়েছে। সো আমার অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে মানে আমরা যারা তথাকথিত ছোট ডাক্তার, তো সেই ছোট ডাক্তারদের ফ্যামিলিতে আসলে রোল কি? রোল হচ্ছে যে মনে করেন যে কোনো রিলেটিভ যদি আপনাকে ফোন দেয়, আপনাকে প্রথমে তার সমস্যাগুলো বলবে। সমস্যাগুলো বলার পর সে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে না যে আসলে ট্রিটমেন্ট কি, সে জিজ্ঞাসা করবে যে কোন ডাক্তারের কাছে গেলে আসলে ভালো হয়। মানে আপনার কাজ হচ্ছে রেফারেল সিস্টেম করা, যে ওই জায়গায় গেলে কিংবা ওই স্যার ম্যাডামের কাছে গেলে আপনার জন্য ব্যাপার যে এই চিকিৎসা ওনার কাছে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের রোল ফ্যামিলিতে। আর দ্বিতীয় আরেকটা কি, ওই স্যারকে অথবা ম্যাডামকে দেখানোর পরে ওনারা কি করবেন, ওনারা যেহেতু স্যার আর ম্যাডামকে ওনারা কোনো ইনভেস্টিগেশন দিবে আপনাকে, তো ওই ইনভেস্টিগেশনের পর তারা আবার আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে তারা আপনাকে ইনভেস্টিগেশন প্রোফাইলটা বলবে যে এই রিপোর্ট আসছে, আমার আসলে কী হয়েছে। অথবা আপনাকে মেসেঞ্জারে ইনভেস্টিগেশনের ছবি পাঠিয়ে দিবে। এখন মেসেঞ্জারে ইনভেস্টিগেশনের ছবি পাঠিয়ে দিলে তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তখন ওই রেফারেন্স রেঞ্জ টেন্স দেখে কোনো একটা ডায়াগনোসিস বলে দিতে পারবে। কিন্তু প্রবলেম হয় যখন আপনাকে ফোনের মধ্যে জিজ্ঞাসা করে যে এই রিপোর্ট আসছে, আমার হয়েছে আসলে। এখন ওই সময় যদি আপনি আসলে ডায়াগনোসিসটা বলতে না পারেন, তখন তো আসলে আপনি একটু সোশ্যালি হ্যারাস্ট হয়ে যাবেন। কিংবা আপনি একটা কথা বললেন, স্যারের সাথে যদি সেটা না মিলে, তাহলেও কিন্তু মোটামুটি একটু সমস্যা হয়ে যাবে, তাই না? তো এখন যেটা প্রবলেম হচ্ছে এই করোনা সিচুয়েশনে, যেহেতু আমাদের সব বড় স্যার ম্যাডামরা সোশ্যাল কারণেই রুগীদের সাথে চেম্বার বন্ধ করে ফেলছেন। যেহেতু চেম্বার বন্ধ, তো এখন তো ওই আমাদের আপনাদের না, অ্যাকচুয়ালি আমাদের যে রিলেটিভরা, তারা তো আর রেফারেল দিয়ে বড় স্যার ম্যাডামের কাছে যেতে পারতেছেন না। তো ওনারা এখন কি করতেছেন, ওনারা এখন আপনাকেই ফোন দিচ্ছেন। তো এবং আপনারা জানেন যে আমাদের ম্যাট্রিক্সেরও টেলিমেডিসিন একটা উইংস আছে, কিংবা আমাদের গভর্নমেন্টেরও টেলিমেডিসিন একটা উইং আছে। তো আমি যেটা দেখেছি এই কয়দিনে, বিশেষ করে গত 7 দিনে যেটা আর কি বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে এই করোনা নিয়ে তো প্রশ্ন করছেই। এখন হঠাৎ করে যেটা আসছে যে ফোনে আপনাকে বলতেছে যে আমার তো ডায়াবেটিস আছে, আমি এই ওষুধ খেতাম, এখন আমি কি করব। তো এইখান থেকে আসলে আজকের টপিকটা ঠিক করার কারণ যে আপনি ওভার দ্য ফোনে কিভাবে ডায়াবেটিসের পেশেন্টদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করবেন যে ডোজটা কিভাবে অ্যাডজাস্ট করা পসিবল। তো এইখান থেকে আসলে আমি তো আসলে মানে এটা প্ল্যান করি আজকের টপিক। তো যেমন আজকেও আমাকে আমার ফ্যামিলি থেকে 2জন বলছেন, আমার ফুফি আর আরেকজন আমার কলিগের মা, যে এই ওষুধ পাই, এখন কি করতে হবে। তো এটা হচ্ছে আপাতত প্ল্যান, যে আমরা আসলে কিভাবে সোশ্যালি হ্যারাস না হয়ে ইজিলি একটা ডায়াগনোসিস করতে পারবো। আর আমি নিজে আরেকটা যেটা দেখছি, যে রেফারেন্স রেঞ্জে আরেকটা যেটা সমস্যা হয়, এক হচ্ছে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে আমাদের প্রবলেম হয়, দ্বিতীয়ত হচ্ছে প্রেগনেন্সি আসলেই আমাদের একটু কেমন জানি টেনশন চলে আসে যে প্রেগনেন্সিতে আসলে কি হবে। কারণ প্রেগনেন্সি ব্যাপারে একে তো আত্মীয় স্বজনরা, মানে আপনাকে তো আত্মীয় স্বজনরাই ফোন দিবে। তো এটা নিয়েও আপনি একটু কনফিউজ থাকবেন, আর আমরা প্রেগনেন্সি নিয়ে তত পড়ালেখা করি না। সো তখন যেটা প্রবলেম হয় যে আমাদের রেফারেন্স রেঞ্জগুলো, বিশেষ করে ডায়াবেটিসের প্রেগনেন্সি রেঞ্জ যেহেতু আলাদা এবং কোনো বইয়ে কিন্তু খুব একটা ভালোভাবে দেওয়া নেই। তো আমরা চেষ্টা করব যে আজকে 3টা টপিকে কথা বলতে। এক হচ্ছে ডায়াবেটিসের ডায়াগনোসিস আমরা কিভাবে করব। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার আত্মীয় স্বজনরা যখন ফোন দিয়ে বলবে যে আমি এই ওষুধ খাই, আমার ব্লাড সুগার এত আসছে, আমাকে কি ওষুধ বাড়াতে হবে, তার মানে ডায়াবেটিসের রেফারেন্স রেঞ্জটা কী হবে। আর প্রেগনেন্সিতে ডায়াবেটিস এবং অ্যাট দ্য এন্ড যে রামাদানে আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্ট কী হতে পারে, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমার ফেসবুক এখন স্ক্রল করলে আপনারা দেখবেন সবাই অনেক অনেক ক্লাস হচ্ছে, অনেক প্রেজেন্টেশন হচ্ছে, এবং সবাই খুব ভালো বলতেছেন। আমিও অনেক কিছু শিখছি ওখান থেকে। আমার ধারণা আপনারা এই ব্যাপারে আমার চেয়েও বেশি জানেন। তো দেখা যাক, আমরা জাস্ট আলোচনায় চলে আসি। তো প্রথম যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা আসলে ডায়াবেটিসের ডায়াগনোসিস কী করব। ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য আমি আমার যে রেফারেন্স রেখেছি সেটা হচ্ছে, এক হচ্ছে ডেভিডসন থেকে আমরা, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে একটা গাইডলাইন আছে সেটা, আর একটা হচ্ছে নাইস গাইডলাইন আছে, সেখান থেকে আমরা একটু
কিছু রেফারেন্স থাকবে। আর ডায়াবেটিস অন রামাদান যেটা, সেটা হচ্ছে ফেডারেশন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন গাইডলাইনটা আমরা ফলো করব। এখন আসেন হচ্ছে ডায়াবেটিসের ডায়াগনোসিস। ডায়াবেটিসের ডায়াগনোসিস কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে কারো কনফিউশন হয় না। তো আমরা এই ক্ষেত্রে কী করব, যে আমরা দুইটা রেঞ্জ মনে রাখবো, একটা হচ্ছে আমার 7 আর একটা হচ্ছে 11.1, এই দুটা মাথায় রাখবো। 7 কি, আমি যদি দেখি যে আমার ফাস্টিং 7 অথবা 7-এর বেশি, যার সাথে ফাস্টিং আসছে ডায়াবেটিস হবে, তার তো 7-এর বেশিতে ডায়াবেটিস হবেই। সো মাথার মধ্যে রাখতে হবে ফাস্টিং 7 মিলিমোল পার লিটার অথবা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 11.1। তো এই দুটো আমরা মাথায় রাখবো। যদি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে 11.1 অথবা বেশি থাকে তাহলে পেশেন্ট ডায়াবেটিস হবে, অথবা ফাস্টিং যদি 7 অথবা তার বেশি হয় তাহলে পেশেন্ট ডায়াবেটিস হবে। এই দুটো আমরা মোটামুটি সবাই জানি। প্রবলেম হয় যখন হচ্ছে এগুলো প্রি ডায়াবেটিসে আসে, কারণ এই দুটা কিন্তু আপনার আত্মীয় স্বজন যে পরীক্ষার রিপোর্ট দেবে ওখানেও লেখা আছে, প্রি ডায়াবেটিসগুলো কিন্তু লেখা নেই। সো প্রি ডায়াবেটিসটা আপনাকে ডায়াগনোসিস করতে পারতে হবে। এখন কথা হচ্ছে প্রি ডায়াবেটিস আসলে কোনগুলো। প্রি ডায়াবেটিস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইএফজি আর একটা হচ্ছে আইজিটি। এখন আইএফজি মানে কি, আইএফজি মানে হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আচ্ছা, তার মানে কি আমাদের ফাস্টিংয়ের দিকে আমাকে এখানে কনসেন্ট্রেশন দিতে হবে। সো আমি কীভাবে কনসেন্ট্রেশন দিব, আপনি পুরো ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য আপনাকে কী পরীক্ষা করতে হয় এটা আগে জানতে হবে। আমরা কী পরীক্ষা করব, আমরা করব হচ্ছে ওজিটিটি, অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আচ্ছা, সো আমরা যখন এই পরীক্ষার ওজিটিং করি আর 2 আওয়ার্স এই দুইটাই আমরা দেখি। এখন কথা হচ্ছে যে আমরা যখন ফাস্টিং দেখব, আমাদের ফাস্টিংয়ে যদি দেখি যে 7 বা 7-এর বেশি, তার মানে তো পেশেন্টের ডায়াবেটিস আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি দেখি কোনো পেশেন্টের ফাস্টিং 6.1 থেকে 6.9 আছে, তাহলে এই পেশেন্টের কী হবে, তখন আপনি দেখবেন যে রুগীর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট কত আছে। তখন আপনি দেখবেন যে ওর 7.8-এর কম আছে কিনা। আমি আবার বলছি, এই দুটাতেই কনফিউশন হয় এবং আমরা এই দুইটাতেই মনোযোগ দিব। আমরা এর আগে দুটা জিনিস শিখছি, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 11.1। এখন আমরা বাকি দুটা জিনিস শিখতেছি। 7-এর কম মানে কত, 6.1 থেকে 6.9। এটা কোথায়, ফাস্টিংয়ে। এই রেঞ্জের মধ্যে যদি থাকে, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে যদি দেখা যায় যে কারো 7.8-এর কম আছে, তাহলে আমরা বলবো এই পেশেন্টের আইএফজি আছে। তো এটা আসলে বাস্তব প্রয়োগটা আপনাকে বের করতে হবে, মানে আপনাকে উদাহরণ দিতে হবে। মনে করেন একটা পেশেন্টের ব্লাড সুগার আসছে ফাস্টিংয়ে 6.4, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে আসছে হচ্ছে আপনার 7.4। তার মানে এই পেশেন্টের কী আছে, এই পেশেন্টের তো কোনোটাই মানে ডায়াবেটিস নাই। কারণ কি, কারণ হচ্ছে ফাস্টিং 7-এর কম আছে, সো ডায়াবেটিস নেই। আবার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টও 11.1-এ কম আছে, তাহলে পেশেন্টের কী আছে, পেশেন্টের আছে হচ্ছে আইএফজি। কীভাবে ডায়াগনোসিস হলো, 6.1 থেকে 6.9-এর মধ্যে ফাস্টিং আছে, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আছে হচ্ছে 7.8-এর কম। আচ্ছা, এরপরে আসেন আইজিটি। আইজিটিতে কী হবে, আইজিটির ক্ষেত্রেও আমরা যে 7.8 লেভেলটা মনে রাখছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি হবে, এখানে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা থাকবে হচ্ছে 7.8 থেকে 11-এর মধ্যে। এখানে একটু মনোযোগ দিতে হবে, আমি কিন্তু 11 বলছি, নট 11.1, কারণ 11.1 হলেই তো ডায়াবেটিস। এটা কিন্তু আমাদের ডেভিসনের যে বক্স আছে ওখানে কিন্তু 11.1 দেওয়া আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যে নাইস গাইডলাইন আছে, নাইস গাইডলাইনে কিন্তু এটা 11.11ই দেওয়া আছে। তার মানে 7.8 থেকে যদি 11 হয় 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এবং ফাস্টিং যদি 7-এর কম থাকে, তাহলে কি হবে, তাহলে এইটাকে বলা হবে হচ্ছে আইজিটি। তো এইখানে আসলে কনফিউশন কি হয়, কনফিউশনটা হচ্ছে এটাই যে আমরা যখন ফাস্টিং দেখব যে 7-এর কম, তো সেটা 6.4ও হতে পারতো। তো 6.4 মানে কি, 6.1 থেকে 6.9-এর মধ্যে, তো এটা তো আইএফজিও হইতে পারতো, কারণ আমরা তো জানি 6.1 থেকে 6.9-এর মধ্যে থাকলে রোগীর আইএফজি হবে। কিন্তু এখানেই আমাকে চোখ রাখতে হবে হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের মধ্যে। সো 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের মধ্যে আমরা কী করব, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের মধ্যে আমরা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের দিকে তাকায় দেখব যে এটা 7.8 থেকে 11-এর ভিতরে আছে কিনা। সো এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন মনে করেন যে আমরা দেখলাম যে কোনো পেশেন্টের উদাহরণে আসি, ফাস্টিং আছে 4 আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আছে হচ্ছে 8। তো আপনি যদি এখন চিন্তা করেন যে ফাস্টিং 4 মানে কি, এটা 7-এরও কম, 7-এর কম মানেই হচ্ছে এটা 7-এর কম যেহেতু আছে, সো আপনাকে দেখতে হবে যে না, এটা ডায়াবেটিস না, কিন্তু এটা আইএফজি হচ্ছে কি হচ্ছে না। আইএফজিও হচ্ছে না, কারণ হচ্ছে এটা 6.1 থেকে 6.9-এর মধ্যে নাই। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে।
আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু 4 দেখছি, এখন আমি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টের দিকে যাব। আমি দেখলাম যে এটা কি 7.8-এর কম নাকি বেশি। যদি দেখি 7.8-এর বেশি, তাহলে এটা কি হবে, আইজিটি। সো ইন শর্ট, আপনাকে যখন কোনো আত্মীয় স্বজন ফোন দিবে, আপনাকে সবার আগে খোঁজ নিতে হবে যে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। 7-এর বেশি ফাস্টিং আর কিছু দেখার দরকার নেই, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট দেখার দরকার নেই। অথবা 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড 11.1-এর 1 অথবা বেশি, আপনার আর কিছু হিসাব করার দরকার নেই। আপনি দেখলেন যে কারো ফাস্টিং 7-এর কম, তখন আপনি খেয়াল করবেন যে এটা 6.1 থেকে 6 কিনা, এটা আপনি দেখবেন। অথবা আপনি দেখবেন যে এটা 7.8-এর কম কিনা। যদি থাকে তাহলে আইএফজি, যদি না থাকে তাহলে আইজিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কিনা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখন ওজিটিটি, এই পরীক্ষাটা কিভাবে করে। আমরা সবাই জানি যে ওজিটিটি কেমনে করে, কিন্তু এখানে একটু আসলে মনোযোগ দিতে হবে, যে এখানে একটু মানে স্পেসিফিক্যালি বলতে পারতে হবে যে কেমনে ওজিটিটিটা করে। আমরা জানি ওজিটিটি মানে হচ্ছে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখানে 75 গ্রাম গ্লুকোজ লোড দেওয়া হয়। তো এটা কিছু প্রিরিকুইজিট আছে, আমরা সেটা ছোটোবেলা থেকে শিখে আসছি। তো এটা তো আসলে আপনাকে মুখস্থ কখনোই ধরা হবে না, কিন্তু আপনাকে তো রুগীকে বলতে পারতে হবে। তো ওখানে কি বলা হয়, কয়েকটা কথা আছে। একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days। আর আরেকটা কথা হচ্ছে যে ওভারনাইট ফাস্টিং। ওভারনাইট মানে কত, 8 ঘন্টা। মানে আপনি পরীক্ষা করার আগে অ্যাটলিস্ট 8 ঘন্টা ফাস্টিং থাকবেন, আর পরীক্ষার আগে 30 মিনিট আপনি রেস্টে থাকবেন। তারপর কি হবে, তারপরে হচ্ছে আপনি আপনার একটা ব্লাড সুগারের জন্য রক্ত নেওয়া হবে। তারপরে আপনাকে গ্লুকোজ লোড দেওয়া হবে। এখন কথা হচ্ছে গ্লুকোজ লোড আসলে কতটুকু পানির মধ্যে দেওয়া হবে। আপনি কি 1 লিটার পানির মধ্যে 75 গ্রাম গ্লুকোজ দিবেন? না। আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে 250 থেকে 300 ml পানির মধ্যে গ্লুকোজ লোড দিলেন, দেওয়া ভালো। দেওয়ার পর আপনি এখন কি করবেন, আপনি কি স্ট্র দিয়ে সিপ করে খেতে থাকবেন কোকের মতো? তাহলে তো কোনো লাভ হবে না। কি করতে হবে, উইদিন 5 মিনিটসের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে। খাওয়ার পরে কি করবেন, একটু জগিং করবেন? না, সেটা করা যাবে না। আপনাকে চুপচাপ বসে থাকতে হবে। বসে থেকে আপনি 120 মিনিট আবার পরীক্ষা করবেন। পরীক্ষা করলে তারপর রিপোর্ট আসবে, সেখান থেকে ডায়াগনোসিস হবে যে আপনার ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নাই। খুব ভালো কথা। সো আপনি মোটামুটি পেশেন্টের, আপনার আত্মীয় স্বজনের ফোনে ডায়াবেটিস আছে কিনা এটা ডায়াগনোসিস করতে পারছেন। এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে যে কিছু রিলেটিভ আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে বলবে যে আমি তো এই ওষুধ খাই, এখন আমার কালকে আমি পরীক্ষা করছি ব্লাড সুগার, পরীক্ষা করে দেখছি যে আমার ফাস্টিং আছে হচ্ছে 8, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আছে হচ্ছে 10, আমার কি ডায়াবেটিস কন্ট্রোলে আছে? এটা হচ্ছে আপনাকে প্রশ্ন করবে। তার মানে আপনাকে আসলে এখন ডায়াবেটিসের টার্গেট রেঞ্জ জানতে হবে, যে আপনি কত চান একটা পেশেন্টের ডায়াবেটিসের জন্য। আমি এখানে কোমরবিডিটি এগুলো আমি জাস্ট নর্মাল কথাবার্তা আপনাকে বলতেছি। সো নর্মালি আপনাদের টার্গেট কি, মানে নর্মাল মনে রাখার ট্রিক্স কি, একটা খুব মনে রাখার ইজি ট্রিক্স আছে, সেটা হচ্ছে 6-7-8। 6 কি, 6 হচ্ছে যদি ফাস্টিং থাকে। 7 কি, 7 হচ্ছে HbA1c। এটা একটা মাথার মধ্যে রাখতে হবে। HbA1c কথা আমি ডায়াবেটিসের ডায়াগনোসিসে বলিনি। সেটা কি, সেটা হচ্ছে যদি HbA1c 6.5 থাকে তাহলে রুগী ডায়াবেটিক। আর যদি প্রি ডায়াবেটিক কখন বলবো, যদি 6.1 থেকে 6.4 থাকে তাহলে আমরা পেশেন্টকে বলবো হচ্ছে প্রি ডায়াবেটিক। আচ্ছা, এখন আসেন হচ্ছে যে টার্গেট কি আমরা ইজিলি মনে রাখতে পারবো হচ্ছে 6-7-8। ফাস্টিং যদি 6 থাকে তাহলে হচ্ছে আপনার ঠিক আছে, মানে টার্গেট রেঞ্জের মধ্যে আছে। HbA1c যদি 7 থাকে তাহলেও ঠিক আছে। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি 8 থাকে তাহলে ঠিক আছে। কিন্তু মানে এটা হচ্ছে সহজে সস্তায় মনে রাখার জন্য। কিন্তু আর বইয়ের ক্ষেত্রে আপনাকে কি মনে রাখতে হবে, বইয়ের জন্য আপনাকে যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডেভিডসনে কি আছে। আমাদের ডেভিডসনে দেওয়া আছে যে ফাস্টিং যদি 5 থেকে 7 থাকে, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি 4 থেকে 8 থাকে। আবার বলতেছি, ফাস্টিং যদি 5 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে ওয়েল কন্ট্রোল। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি 4 থেকে 8 থাকে তাহলে ওয়েল কন্ট্রোল। আর HbA1c যদি 6.5 থেকে 7.5 থাকে, এটা থাকলে আপনি বুঝবেন যে হ্যাঁ পেশেন্টের ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল। কারণ এটা আপনাকে ফোন দিবে, আপনাকে কিন্তু ফোন দিবেন না যে আমি এখন কি ওষুধ খাবো এটা বলার জন্য। সেটার জন্য ওনারা সাধ্যের কাছেই যাবে। কি কি ওষুধ দিব সেটা তো আমরা পরে কথা বলবোই। এখন আসেন যে প্রেগনেন্সি রিলেটেড। প্রেগনেন্সিতে আমার যেটা মানে বাস্তব অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমার মামাতো বোন যখন প্রেগনেন্ট হওয়ার পরে সে আমাকে তার পরীক্ষার রিপোর্ট পাঠাই দিছে। তো রিপোর্ট দেখে আমাকে বলছে যে আমার কি ডায়াবেটিস আছে। মানে কারণ এখন সবাই জানে যে ANC মানে এন্টিনেটাল চেক আপে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারেরই যে প্যাকেজ আছে। সেই ডাক্তারের কাছে যাক আর না যাক, সে মোটামুটি সব পরীক্ষা করে ফেলবে, যে ব্লাড গ্রুপ, সিবিসি, ইউরিনারি, ব্লাড সুগার, এগুলো সব করে ফেলবে।
তো এখন আপনাকে ছবি পাঠালে তো আপনি তা মোটামুটি একটু বই খাতা খুঁজতে পারবেন, কিন্তু ফোনের দিলে তো আর মান সম্মান থাকবে না। তো এখন আসেন যে জিডিএম আপনি আসলে কিভাবে ডায়াগনোসিস করবেন। তো এই পুরা জিডিএম যেটা আছে, আচ্ছা HB1C একজন ভাইয়া বলছেন যে আরেকবার একটু ক্লিয়ার করেন। HB1C যেটা আছে সেটা হচ্ছে যে আমরা HB1Cর ডায়াগনোস্টিকে মানে ডায়াবেটিস ডায়াগনোসিসে 6.5 হলেই ডায়াবেটিস, আর 6.1 থেকে 6.4% যদি থাকে তাহলে প্রি ডায়াবেটিক। আর যদি টার্গেটের ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে 6.5 থেকে 7.5 যদি থাকে কোনো পেশেন্টে, তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল আছে। এই তো এতটুকু। এখন আসেন হচ্ছে জিডিএম এর রিস্ক ফ্যাক্টর কারা, এগুলো আমরা সবাই বই খাতায় পড়বো যে বিএমআই যদি 30 বেশি হয়, প্রিভিয়াস হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তারপর ম্যাক্রো বিগ বেবি যদি আগে থেকে হয়ে থাকে, এইসব এগুলো থিওরিটিক্যাল কথা, আমরা শিখবো না। আমরা আজকে শিখবো হচ্ছে যে রেঞ্জটা কী হবে। এইটা আমি পুরাটাই আপনাদেরকে বলতেছি আমাদের যে নাইস গাইডলাইন আছে সেখান থেকে। আর এটা ডেভিসনে একটু আসলে প্রবলেমেটিকভাবে দেওয়া আছে, রেঞ্জগুলো এক এক জায়গায় দেওয়া আছে, মানে এক একভাবে দেওয়া আছে। তো এখন আসেন হচ্ছে আমরা জিডিএম এর ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। তো জিডিএম এর রেঞ্জটা একটু আলাদা। তো এই ক্ষেত্রে ফাস্টিং কত, এই ক্ষেত্রে পেশেন্টের জিডিএম এর ক্ষেত্রে ফাস্টিং হচ্ছে 5.6 যদি থাকে অথবা তার বেশি, তাহলে বুঝতে হবে যে রুগীর ডায়াবেটিস আছে। আর যদি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট থাকে 7.8, তাহলে বুঝতে হবে রুগীর ডায়াবেটিস আছে। এখন এটা মাথার মধ্যে এত রেঞ্জ মনে থাকে না, তো আমি যেভাবে মনে রাখছি সেটা হচ্ছে 5, 6, 7, 8, 5.6, 7.8। সো আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন 5, 6, 7, 8, ফাস্টিং 5.6 অথবা বেশি ডায়াবেটিস, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 7.8 বা তার বেশি, তাহলে হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস আছে। আচ্ছা, আর এই ক্ষেত্রে টার্গেট রেঞ্জ কত? টার্গেট রেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু একটা মজার ঘটনা আছে, টার্গেট রেঞ্জ কিন্তু আসলে কম। ফাস্টিংয়ে আমাদের টার্গেট থাকবে হচ্ছে 5.3 বা তার কম, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে থাকবে হচ্ছে 6.4 বা তার কম। আচ্ছা, এটা আমি কিভাবে মনে রাখছি? আমি মনে রাখছি যে ফাস্টিং হচ্ছে 5.3 বা তার কম, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে এক এক করে যোগ করতে হবে। 5-এর সাথে 1 যোগ করলে 6, 3-এর সাথে 1 যোগ করলে 4, মানে হচ্ছে 6.4। আচ্ছা, আমি মনে হয় বুঝাতে পেরেছি। আর কিন্তু এইখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ডেভিডসনই 2 জায়গায় 2টা লেখা আছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে। এক জায়গায় মানে এন্ডোক্রাইন চ্যাপ্টারে লেখা আছে হচ্ছে 6.4, আবার ম্যাটারনাল মেডিসিন যেটা সেখানে লেখা আছে হচ্ছে 6। সো কিন্তু নাইস গাইডলাইনে 6.4টাই দেওয়া আছে। সো আমার মনে হয় যে আমরা এটা ফলো করলেই হবে যে টার্গেট লেভেল 5.3 আর ফাস্টিং, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হচ্ছে 6.4। আচ্ছা, এখন আসেন যে আপনি এই করোনা আমলে এখন তো কোনো বড় স্যার ম্যাডামকে পাওয়া যাচ্ছে না, তো আপনার রিলেটিভ রিপোর্ট দেখাইছে, আপনি বললেন যে হ্যাঁ তোর তো ডায়াবেটিস আছে। তো যেহেতু তোর ডায়াবেটিস হয়ে গেছে, জিডিএম আছে, তো এই ক্ষেত্রে এখন আপনাকে কী করতে হবে? আপনাকে তো ট্রিটমেন্ট দিতে হবে, এবং ট্রিটমেন্টটা খুবই ইজি। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা পরীক্ষার জন্য, যদি আমি বলছিলাম যে আমরা আজকে পরীক্ষা রিলেটেড কথা বলবো না, কিন্তু যেহেতু আমাদের পেজই হচ্ছে নেক্সাস পয়েন্ট ফর FCPS, পরীক্ষা রিলেটেড কথা না বললে তো একটু হারাম হয়ে যাবে, যেহেতু আমাদের FCPS-এ আমাদের পেজ। সো আমাদের FCPS এটা খুব একটা কমন প্রশ্ন যে প্রেগনেন্সিতে আপনি কি কি অ্যান্টি ডায়াবেটিক দিতে পারবেন, এটা খুবই পেইড প্রশ্ন এবং এটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। সো সবার ধারণা যে ইনসুলিন দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না, এটা আসলে ঠিক না। ইনসুলিন দেওয়া যায়, অরালের মধ্যে মেটফর্মিন দেওয়া যায়, আর আরেকটা যেটা দেওয়া যায় সেটা হচ্ছে গ্লিবেনক্লেমাইড দেওয়া যায়। গ্লিবেনক্লেমাইড কি? এটা হচ্ছে একটা সালফোনাইল ইউরিয়াস। সো এই 3টা ড্রাগ দেওয়া যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে কী কী ড্রাগ দেওয়া যাইতে পারে। একটা হচ্ছে ইনসুলিন, মেটফর্মিন, আর হচ্ছে গ্লিবেনক্লেমাইড। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কোনটা দিয়ে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন। প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনি যে রোগী ডায়াগনোসিস করছিলেন তার ফাস্টিং ব্লাড সুগারটা আসলে কত ছিল। আপনি যদি দেখেন যে তার ফাস্টিং ব্লাড সুগারটা লেস দেন 7 ছিল, তাহলে আপনি রোগীকে প্রথমেই বলবেন যে আপনি ডায়েট, অরাল ডায়েট, এক্সারসাইজ এইসব করে আপনি কি করবেন, 1-2 সপ্তাহ পরে ওনাকে আবার ফলো আপে আসতে বলবেন। সো ফলো আপে আসার পর আপনি দেখবেন যে টার্গেট লেভেল অ্যাচিভড হয়েছে কিনা। টার্গেট লেভেল কত? আমি একটু আগে শিখছি, ফাস্টিং হচ্ছে 5.3। সো আপনি যদি দেখেন টার্গেট লেভেল অ্যাচিভ হয়েছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ রোগী কাজ হয়েছে। কিন্তু আপনি দেখুন টার্গেট লেভেল অ্যাচিভ হয় নাই। টার্গেট লেভেল যদি অ্যাচিভ না হয় তখন কি করবে? ও তো ব্যায়াম ট্যায়াম করবেই, ও তো ডায়েট মেনটেন করবেই, তার সাথে সে কী করবে? তার সাথে সে এখন মেটফর্মিন শুরু হবে, সে মেটফর্মিন খাবে। মেটফর্মিন খাওয়ার পরে আবার আপনি তার ফলো আপ করবেন। যদি দেখেন টার্গেট লেভেল অ্যাচিভড হয়নি, তখন আপনি ইনসুলিনে চলে যাবেন। ইনসুলিনের ডোজ কীভাবে শুরু হবে?
0.2 to 0.5 ইউনিট পার কেজি বডি ওয়েট এইভাবে শুরু হয়ে তারপর আপনি ইনসুলিনের ডোজ বাড়াতে থাকবেন, বাড়ায় আপনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন। এটা হচ্ছে যে কিভাবে লেস দ্যান 7 মানে ড্রাগ চয়েস কিভাবে হবে। প্রথমে দেখবো লেস দ্যান 7 থাকলে প্রথমে আমি আগে থেকেই আগে থেকে যারা ডায়াবেটিক তাদের প্রোটোকল কী হবে আমরা আসতেছি আমরা। আচ্ছা, সো আমরা কি করব, আমরা দেখব হচ্ছে যে প্রথমে যেহেতু জিডিএম নিউলি ডায়াগনোজ, প্রথমে দেখবো হচ্ছে 7 কম কিনা। যদি দেখি 7 কম, প্রথমে ব্যায়াম, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে মেটফর্মিন, তারপরে এসে আমরা শুরু করব হচ্ছে ইনসুলিন। আর যদি দেখি ফাস্টিংয়ের শুরুতেই 7 বেশি, তাহলে 7 বা 7 বেশি, তাহলে আমরা কি করব, প্রথমে ইনসুলিন দিয়ে শুরু করব। তাহলে এই পুরো প্রসেসের মধ্যে তো গ্লিবেনক্লেমাইডকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গ্লিবেনক্লেমাইড কাদের জন্য? আচ্ছা, গ্লিবেনক্লেমাইড হচ্ছে তাদের জন্য, মনে করেন যে কিছু পেশেন্ট আছে যারা মেটফর্মিন সহ্য করতে পারতেছেন না, অনেক অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে, খারাপ লাগতেছে, তাদের জন্য হচ্ছে গ্লিবেনক্লেমাইড। অথবা আরেকটা কাদের জন্য, যে কোনো পেশেন্ট মেটফর্মিন পাচ্ছেন, পেয়ে ওনার কন্ট্রোল হয়নি। তো কন্ট্রোল না হলে কি হবে, কন্ট্রোল না হলে কি ঘটনা ঘটবে, কন্ট্রোল না হলে আমাকে তখন ইনসুলিন দিতে হবে। কিন্তু আমাদের কিছু কিউট পেশেন্ট থাকবে যারা বলবে কি আমি ইনসুলিন নিব না, আমি সুই নিব না, এবং এটা তো মোস্ট কমন বাংলাদেশের জন্য, তখন তাকে মেটফর্মিনের সাথে গ্লিবেনক্লেমাইড যোগ করতে হবে। তার মানে যেসব পেশেন্ট ইনসুলিন নিতে চাবে না তাদের জন্য মেটফর্মিন থেকে গ্লিবেনক্লেমাইড যোগ করতে হবে। আর একজন যে আপু প্রশ্ন করছেন যে যারা প্রিভিয়াসলি নন ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা কী করব। তাদের ক্ষেত্রে আমাদের যেটা টার্গেট হবে, যে পেশেন্ট যদি মেটফর্মিন বাদে অন্য অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পায়, সব বন্ধ করে দিয়ে আমরা ইনসুলিন পাবে, মেটফর্মিন প্লাস ইনসুলিন দিয়ে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করবো। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে প্রোটোকল। আর সেই সাথে আমরা প্রথম 12 সপ্তাহে ফলিক অ্যাসিড দিব, আর 12 সপ্তাহ পর থেকে আমরা অ্যাসপিরিন দিব। এগুলো কিন্তু নাইস গাইডলাইনে দেওয়া আছে। অ্যাসপিরিন কেন দিব, কারণ ওরা বলছে যে এটা হচ্ছে রিডিউস করে হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া। আচ্ছা, সো আপাতত এতটুকু হচ্ছে আমাদের ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। এটা আসলে বোনাস পড়া ছিল আমাদের। এখন আসেন আমরা আমাদের মেইন পড়ায় চলে আসি। আমাদের মেইন পড়া কি আজকে? আমাদের মেইন পড়া হচ্ছে যে ডায়াবেটিস ইন রামাদান। আচ্ছা, এখন ডায়াবেটিস ইন রামাদানে প্রথম যে ঘটনা সেটা হচ্ছে যে আপনাকে এখানে আমাদের অনেক ক্লাস হয়েছে, অনেক প্রেজেন্টেশন ছিল, আমরা অনেক ভিডিও দেখছি যে কারা হাই রিস্ক, কেন হাই রিস্ক, এইসব, কে রোজা রাখতে পারবেন না। কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনাকে ফোন দিয়ে কিন্তু বলবে না আমি কি রোজা রাখবো, আপনাকে বলবে সে রোজা রাখবেই, বাংলাদেশে সবাই রোজা রাখবে। এবং যেহেতু আমাদের এখানে একটা ধর্মীয় সেন্টিমেন্ট আছে, আপনি কাউকেই বলতে পারবেন না যে আপনি রোজা রাখেন না। আপনি হাই রিস্ক গ্রুপ, আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়, আপনার গত 3 মাসের মধ্যে ডিকে ডেভেলপ করছিল, আপনার হংক হয়েছিল, আপনি হাইপোগ্লাইসেমিয়া বুঝেন না, আপনার টাইপ 1 ডায়াবেটিস আছে, আপনি ডায়ালাইসিসে আছেন, তো তখন আপনি এগুলো বললেও কেউ কিছু মানবে না। সো এই হাই রিস্ক এইসব বলে কোনো লাভ নাই। আপনি এখন আসল কথায় আসেন আর কি, যে আপনাকে কি ওনারা বলবে এই ওষুধ পাই, আমি এখন কী করবো, আমি ওষুধগুলো কেমনে নিব। তো আপনি এইভাবে একই লাইনে আসেন। আবার একই কথা, যে আপনার ডায়াবেটিসের জন্য আগে দেখতে হবে যে আপনি ওই রুগীদেরকে, মানে যে কোনো রুগীকে আপনাকে শিখিয়ে দিতে হবে যে আপনি কখন রোজাটা ভাঙবেন। কেউ রোজা ভাঙতে চায় না, কিন্তু এই জিনিসটা রুগীকে বুঝাইতে হবে যে আপনি রোজা কখন ভাঙবেন, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। যে কোনো পেশেন্টে যদি ফাস্টিং তো সবারই আসলে, কোনো পেশেন্টে যদি ব্লাড সুগার 3.9 কম হয়, তাহলে রুগীকে রোজা ভাঙতে বলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনো পেশেন্টের ব্লাড সুগার যদি 3.9 কম হয়, তাহলে কি হবে, এই যে একজন জিজ্ঞাসা করছেন ভাইয়া সিকেজি পেশেন্ট কি রোজা রাখবে, এগুলো আসলে সবাই বাংলাদেশে আপনি কে রোজা রাখবেন না এগুলো আসলে আপনি বলতে পারবেন না। এখানে ক্রাইটেরিয়া আছে হাই রিস্ক, তো সেই ক্রাইটেরিয়ার মধ্যে দেখা যাবে যারা হাই রিস্ক গ্রুপে পড়ে এইভাবে বলা আছে দে মাস্ট নট ফাস্ট, যারা ভেরি হাই রিস্কে আছে। আর যারা রিস্কের মধ্যে আছে তারা লিখছে হচ্ছে শুড নট। তো বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল না, বাংলাদেশে সবাই রোজা রাখতে চান, তো এই জন্য এইভাবেই আমরা কি চিন্তা করব। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা আসি হচ্ছে কখন রোজা অবশ্যই ভাঙতে হবে, না হলে পেশেন্টের ক্ষতি হবে, এবং এটা রুগীদেরকে বোঝাতে হবে। সেটা হচ্ছে ব্লাড সুগার যদি কারো দেখা যায় যে 3.9 কম, তাহলে তার ব্লাড সুগার রোজা ভাঙতে হবে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় কথা, কারো যদি ব্লাড সুগার দেখা যায় 16.7 বেশি, তাহলে দেখা যাবে যে তাকেও রোজা ভাঙতে হবে। সো 3.9 কম রোজা ভাঙতে হবে, 16.7 বেশি তাকেও রোজা ভাঙতে হবে।
আর কোনো পেশেন্টে যদি দেখা যায় যে 3.9 থেকে 5 পর্যন্ত আছে ব্লাড সুগার, তাহলে 1 ঘন্টা পরে তার আবার ব্লাড সুগার চেক করতে হবে যে এটা আপনার খারাপের দিকে যাচ্ছে কিনা। এই দুটা কথা খুব ইম্পর্টেন্ট, 3.9 আর হচ্ছে 16.7। সো আমাদের টার্গেট ভ্যালু কত? আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে 5 থেকে 7। আমরা চাবো আমাদের পেশেন্টের ব্লাড সুগার 5 থেকে 7 থাকুক, এটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যেটার জন্য সবাই আসলে এত কষ্ট করে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন, চেষ্টা করতেছেন শুনে বিরক্তি নিয়ে, সেটা হচ্ছে যে ওষুধগুলো কখন বলা হবে। হ্যাঁ, আসেন আমরা এখন একটু ওষুধগুলো নিয়ে কথা বলি। তো আমাদের প্রথমেই যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে আত্মীয় যখন আপনাকে ফোন দিবে, প্রথমে শুনতে হবে যে আঙ্কেল আন্টি আপনি আসলে কি ওষুধ খান, ইনসুলিন নাকি মুখে খাওয়ার ওষুধ নাকি দুইটাই। আপনাকে মনে করে বললেন যে না আমি আসলে মুখে খাওয়ার ওষুধ খাই, আপনার মনটা একটু খুশি হলো, কারণ ইনসুলিনে অনেক ঝামেলা, আপনি একটু শান্তি পাইলেন। আচ্ছা, এরপর যখন মুখে খাওয়া ওষুধের কথা বললো, মুখে খাওয়া ওষুধে বলার পরে আপনি তারপর ওনাকে বলবেন যে আপনি আসলে কি ওষুধ খান। তো উনি আপনাকে কিছু ট্রেড নেমের নাম বলবেন। সো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, আমাদের সবার কাছে ড্রিমস আছে, আপনি ট্রেড নেম লিখলেই আপনি বুঝতে পারবেন যে ওখানে কী ট্রেড নেম আছে। আমি জেনেরিক নেমে বলতেছি, আপনি খেয়াল করবেন উনি যত ওষুধই বলতেছে সেটার মধ্যে সালফোনাইল ইউরিয়াজ আছে কি না। যদি সালফোনাইল ইউরিয়াজ না থাকে আপনি আর একটু বেশি খুশি হইলেন, কারণ শুধুমাত্র সালফোনাইল ইউরিয়াজেই ডোজ রিডাকশন করতে হয় অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে। আর এগুলো বাদে বাকি যেগুলো আছে অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট মানে ট্যাবলেটগুলো আর কি, তা হচ্ছে কী আছে, যেমন মনে করেন মেটফরমিন আছে, যেমন মনে করেন হচ্ছে গ্লিকাজাইড, যেমন মনে করেন হচ্ছে গ্লিপিজাইড। এগুলো একজন লিখছেন 16.7 বেশি হলে কেন রোজা ভাঙতে হবে ভাই, কারণ হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া প্রবলেম, তখন দেখা যাবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো এটা হচ্ছে একটা কারণ। আচ্ছা, এরপরে দ্বিতীয় কথা যেটা বলতেছিলাম যে মেটফরমিন অথবা গ্লিবেনক্লেমাইড তো দেওয়াই যাবে না, গ্লিকাজাইড, গ্লিপিজাইড, গ্লিমিপ্রাইড, অথবা দেখা যাবে যে SGLT2 ইনহিবিটর যেগুলো এম্পাগ্লিফাজন, ডাপাগ্লিফাজুইন, এগুলো যেগুলো আছে, অথবা দেখা যাবে লিনাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, মানে যাই থাকুক, সালফোনাইল ইউরিয়াস বাদে যা ইচ্ছা তাই থাকুক, সেগুলোতে কি হবে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ডোজ রিডাকশন করতে হবে না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। আর যে কোনো ডায়াবেটিসের ক্ষেত্রে রুল অফ থাম কি, রুল অফ থাম হচ্ছে যেটা এখন আমরা মনে হয় সবাই জেনে গেছি, সেটা হচ্ছে যে যেই সব রোজার আগে যেই পেশেন্ট সকালবেলা যে ডোজ পাইতো সেটা চলে যাবে হচ্ছে ইফতারের সময়, আর রাতের বেলা যে ডোজ পেতো সেটা চলে যাবে হচ্ছে সেহরির সময়। এটা হচ্ছে রুল অফ থাম, সকালের ডোজ ইফতারিতে আর রাতের ডোজ সেহরিতে, এটা হচ্ছে রুল অফ থাম। এখন আসেন, সেটা হচ্ছে যে কোনো পেশেন্ট মনে করেন মেটফরমিন পেত, মেটফরমিন যদি উনি সকালবেলা পায় কিছুই করার দরকার নেই, সকালে পাবে, সেই সকালেরটা কোথায় চলে যাবে, ইফতারিতে চলে যাবে। সেটা যদি মেটফরমিনের বদলে সিটাগ্লিপটিন অথবা যাই হোক, মানে সালফোনাইল ইউরিয়াজ বাদে যাই হোক, সেটা সকালের ডোজটা ওখানেই থাকবে, মানে ইফতারিতে থাকবে। এরপরে আসেন যে মেটফরমিন 2 বেলা পায়, তো একই কথা, সকালেরটা চলে যাবে ইফতারিতে আর রাতেরটা চলে যাবে সেহরিতে। আচ্ছা, এরপরে আসলো মেটফরমিন 3 বেলা পায়। তো এখন তো আসলে আমরা ইফতারের পরে জেনারেলি কেউই রাতের বেলা খাই না, এই ক্ষেত্রে আমরা কী করব, এই ক্ষেত্রেও খুব সোজা। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা সকালের ডোজ, এটা একটু ইম্পর্টেন্ট কথা, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এটা একটু আলাদা। সকালের যে ডোজটা আছে সেটা চলে যাবে হচ্ছে সেহরিতে, আর দুপুর আর সন্ধ্যায় যে ডোজটা আছে সেটা চলে যাবে হচ্ছে ইফতারিতে। চলুন আমি একটু উদাহরণ দিই। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মনে করেন কোনো পেশেন্ট মেটফরমিন সকালবেলা খায় হচ্ছে 850 মিলিগ্রাম, দুপুরবেলা খায় হচ্ছে 500 মিলিগ্রাম, রাতের বেলা খায় হচ্ছে 500 মিলিগ্রাম। তো এই ক্ষেত্রে আমরা রুগীকে কীভাবে রোজার সময় ট্রিটমেন্ট দেবো? আমরা জানি যে সকালের ডোজটা 3 বেলার ক্ষেত্রে মেটফরমিনটা চলে যাবে হচ্ছে সেহরিতে, তার মানে 850 মিলিগ্রাম উনি খাবেন সেহরিতে, আর ইফতারিতে খাবেন হচ্ছে 501 গ্রাম। তো এটা হচ্ছে মেটফরমিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট। আর বাকি যে ড্রাগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, যেমন মনে করেন সবগুলোই হচ্ছে মোটামুটি ওয়ান্স ডেইলি ডোজে পাওয়া যায়, যেমন আপনার লিনাগ্লিপটিন অথবা হচ্ছে আপনার SGLT2 ইনহিবিটর, যেমন হচ্ছে এম্পাগ্লিফোজিনের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবই ইফতারিতে পাবে, এবং এখানে একটু প্লেন্টি অফ ফ্লুইড পাইতে হয়, কারণ দেখা যায় যে UTI ডেভেলপমেন্ট হওয়ার চান্স থাকে। আর এখন আসেন ইম্পর্টেন্ট সালফোনাইল ইউরিয়াস, যেটাতে ডোজ রিডাকশন করতে হয়। এখন ডোজ রিডাকশন কীভাবে করতে হয়? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ডোজ রিডাকশনের ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে আনতে হবে যে সালফোনাইল ইউরিয়াসটা উনি কতবার খান। যেমন আজকে যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার, সেটা হচ্ছে আমার বড় ফুপি
উনি মেটফরমিন খান 2 বেলা, আর গ্লিকাজাইড খান হচ্ছে 1 বেলা, সেটা উনি রাতের বেলা খান। তো আমাকে ফোন দিয়ে বলতেছেন যে বাবা আমি এখন এটা কী করব রোজার সময়। তো আমি ওনাকে বললাম যে আপনি মেটফরমিনটা, একই কথা, মেটফরমিনটা খাবেন হচ্ছে ইফতারিতে আর সেহরিতে, আর যেটা আপনি গ্লিকাজাইড খাইতেন সেটা আপনি খাবেন হচ্ছে রাতেরটা বলছি মানে যে সেটা ইফতারি সেহরিতে খাবে তা কিন্তু না, যে সব সালফোনাইল ইউরিয়া সবাই খাবে হচ্ছে সকালবেলার ডোজে চলে আসবে, মানে হচ্ছে ইফতারিতে খেতে হবে। সো সকল সালফোনাইল ইউরিয়াস খেতে হবে হচ্ছে ইফতারিতে। আর এখন মনে করেন যে সালফোনাইল ইউরিয়াস যদি বিডি ডোজে পায়, মানে সকালেও পাইতো রাতেও পাইতো, যেমন মনে করেন কোনো পেশেন্ট গ্লিমিপ্রাইড বা সেক্রিন নামে পাওয়া যায়, সকালে 1 মিলিগ্রাম পায় আর হচ্ছে রাতে 1 মিলিগ্রাম পায়, তাহলে আমরা এটা কীভাবে ঠিক করব? সকালের 1 মিলিগ্রামটা সকালবেলা ইকুয়াল টু কি ইফতারে চলে যাবে, আর যেটা আপনার রাতের বেলা 1 মিলিগ্রাম ছিল সেটা চলে যাবে সেহরিতে, কিন্তু সেটা 1 মিলিগ্রাম থাকবে না, সেটা 50% ডোজ রিডাকশন হবে, তার মানে হচ্ছে সেটা 0.5 মিলিগ্রাম খাবে, কিংবা ওই ট্যাবলেটটা অর্ধেক করে খাবে। এটা ইম্পর্টেন্ট, এবং এটা আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়ার যদি ওয়ান্স ডেইলি ডোজ থাকে তাহলে ডোজ রিডাকশনের কোনো দরকার নাই, সেটা খাবে হচ্ছে ইফতারিতে। কিন্তু সালফোনাইল ইউরিয়া যদি বিডি ডোজে পায় তাহলে সকালবেলা যেটা ছিল সেটা ইফতারিতে খাবে উইদাউট এনি ডোজ রিডাকশন, আর যদি যেটা রাতে ছিল সেটা 50% ডোজ রিডাকশন করে সেহরিতে যাবে, শেষ। আর বাকি কোনো ড্রাগে ডোজ রিডাকশনের দরকার নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ইনসুলিনে। তো ইনসুলিনের ক্ষেত্রে কী করতে হবে? ইনসুলিনের ক্ষেত্রে আমাদের যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যে সে পেশেন্ট কী ইনসুলিন পায়। একই রকম ড্রাগের মতো আমরা জানি ইনসুলিন কী কী আছে। ইনসুলিন আছে হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং বা রেগুলার, ইন্টারমিডিয়েট, আর হচ্ছে লং অ্যাক্টিং। আচ্ছা, তো আমরা যেটা জানি যে লং অ্যাক্টিং ইনসুলিন যেগুলো আসলে বাজারে কী নামে পাওয়া যায়, ল্যান্টাস নামে পাওয়া যায় কিংবা ট্রিসিবা নামে পাওয়া যায়, এগুলো আসলে আমরা কিভাবে দিব, এগুলো জেনারেলি ওয়ান্স ডেইলি ডোজে পায়। সো মাথার মধ্যে রাখতে হবে যদি লং অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কী নামে পাওয়া যায়? ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পাওয়া যায় ইনসুলেটর নামে, অথবা অ্যানসুলিন এন নামে, ম্যাক্সুলিন এন নামে, এগুলো নামে পাওয়া যায়। এগুলো আমরা কিভাবে দিব রুগীকে? যদি রুগী ওয়ান্স ডেইলি ডোজে পায় তাহলে আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে পেশেন্টের যে ডোজে পাইতো সেটার 15-30% ডোজ রিডাকশন করতে হবে। 15-30% ডোজ রিডাকশন, 30 এখন কথা হচ্ছে যে এটা আসলে হিসাবটা কি? 30% ডোজ রিডাকশন মানে কিন্তু কোনো পেশেন্ট যদি 100 ইউনিট পায় মনে করেন ল্যান্টাস, সেটাকে কিন্তু 30 ইউনিট না, 30% ডোজ রিডাকশন মানে সে 70 ইউনিট পাবে। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে, 30% ডোজ রিডাকশন করতে হবে, নট 30% দিতে হবে। যেমন কেউ যদি দেখা যায় যে 10 পাচ্ছে, সো 10-এর 30% রিডাকশন মানে হচ্ছে সে 7 পাবে, মানে 6 থেকে 8 বা এরকম পাবে আর কি। তো এটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে ওয়ান্স ডেইলি ডোজের ক্ষেত্রে। আর যদি 2 বেলা পায় তাহলে কি করতে হবে? সকালে জাস্ট লাইক সালফোনাইল ইউরিয়া, সকালের ডোজ সেম থাকবে, মানে কি সকালের ডোজটা ইফতারিতে চলে যাবে, আর রাতে যে ডোজটা ছিল সেটার অর্ধেকটা দিতে হবে হচ্ছে সেহরিতে, সেম। আচ্ছা, এরপরে আসেন আমরা শিখলাম হচ্ছে লং অ্যাক্টিংগুলো। এরপরে আসেন হচ্ছে শর্ট অ্যাক্টিংগুলো। লং অ্যাক্টিং ইন্টারমিডিয়েট শেষ, এখন আসেন শর্ট অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং। এগুলো কয় বেলা পায়? এগুলো জেনারেলি 3 বেলা করে দেওয়া হয়, সকালে, দুপুরে আর রাতে। তো আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে? সকালে যেটা আছে সেটা আমরা কোথায় যাবে? একই সেম, ইফতারিতে চলে যাবে। আর যেটা দুপুরের ছিল সেটা কি করব? সেই দুপুরেরটা আমরা অফ করে দিব, মানে দুপুরে যে ডোজ পাইতো সেটা আমরা অফ করে দিব। আর রাতের যে ডোজটা ছিল সেটা সেহরিতে যাবে এবং সেটা অর্ধেক হয়ে যাবে। আমি আরেকবার বলতেছি, সেটা যে শর্ট অ্যাক্টিং অথবা আলট্রা শর্ট অ্যাক্টিং যেই ড্রাগগুলো আছে, ইনসুলিনগুলো আছে, সেটা জেনারেলি নর্মাল সময়ে আমরা 3 বেলা নিই। কিন্তু রমজানের সময় আমরা কি করব? সকালের ডোজটা নর্মালি থাকবে ইফতারের সময়, দুপুরের ডোজটা আমরা নিব না, আর আমরা যেটা রাতের ডোজ আছে সেটা আমরা সেহরিতে যেয়ে নিব। কতটুকু নিব? অর্ধেক নিব, শেষ। আর আমাদের মোস্ট অফ দ্য পিপল, মানে আমাদের আত্মীয় স্বজনরা কী করেন, সবাই মিক্স ফর্মে নেয়। মিক্স ফর্মের মধ্যে কী থাকে? একটা থাকে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর একটা কী থাকে? আর থাকে হচ্ছে শর্ট অ্যাক্টিং অথবা আলট্রা শর্ট অ্যাক্টিং। সো ইন্টারমিডিয়েট অ্যাক্টিংগুলো কয় বেলা করে নেওয়া হয়? আমরা সবাই জানি 2 বেলা করে নেওয়া হয়। আর 2 বেলা সিস্টেম তো আমরা আগে থেকেই শিখে আসছি। 2 বেলা হলে কী হবে? সকালবেলার যে ডোজটা নেওয়া হইতো সেটা উনি ইফতারের সময় নেবেন,
আর রাতের যে ডোজটা ছিল সেটা উনি সেহরিতে নেবেন, কতটুকু নেবেন, 50% নেবেন, শেষ। সো আপনি এইভাবে চিন্তা করেন। এক হচ্ছে রুগী লং অ্যাক্টিং ইনসুলিন পায়, লং অ্যাক্টিং ইনসুলিন একবেলা পায়, তাহলে সেটা 30% রিডাকশন হবে। আচ্ছা, আর যদি দেখা যায় যে রুগী 2 বেলা পাচ্ছে লং অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তাহলে সকালবেলার ডোজটা নর্মালি থাকবে ইফতারিতে। আর যদি দেখা যায় যে রাতের ডোজটা সেহরিতে যে অর্ধেক হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং। সেটা কী হবে, 3 বেলার যে ডোজ আছে সেটাকে আমরা 2 বেলায় কনভার্ট করে ফেলবো, আমাদের দুপুরের ডোজটা বাদ চলে যাবে, সকালের ডোজটা সেম অ্যাজ চলে যাবে ইফতারিতে, আর যেটা রাতের ডোজ সেটা চলে যাবে হচ্ছে সেহরিতে অর্ধেক হিসাবে, শেষ। আচ্ছা, আর আরেকটা দেওয়া আছে যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা আছে। মিক্স ফর্মের ক্ষেত্রে আমরা কী করবো, সকালবেলাটা ডোজটা সেম থাকবে, আর ইন্টারমিডিয়েট যেটা রাতের ডোজ আছে সেটা আমরা সেহরিতে যে অর্ধেক করে ফেলবো। একজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট 2 বেলা, লং অ্যাক্টিং 1 বেলা পাচ্ছে, কিভাবে আমরা দিব? এখন একই কথা, ইন্টারমিডিয়েট যে 2 বেলা আছে, ইন্টারমিডিয়েট যে 2 বেলাটা কী হবে, সেটা হচ্ছে যে সকালবেলা যেটা পায় উনি সেটা নর্মালি থাকবে, আর যেটা রাতের বেলা ছিল সেটাকে আমরা অর্ধেক করে ফেলবো, করে সেহরিতে নিয়ে যাব। আর লং অ্যাক্টিং যেটা 1 বেলা আছে সেটা 30% ডোজ রিডাকশন করে ফেলবো, বাস হয়ে গেল। তো আপনার ক্ষেত্রে এখন মনে করেন যে যারা ইনসুলিন এবং মেটফর্মিন একসাথে খায়, কি করব, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ডোজগুলো একসাথে করব। মনে করেন আমরা শিখলাম যে মেটফর্মিন আমরা 3 বেলারটা কীভাবে কনভার্ট করব, আমরা ওটা মেটফর্মিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, কনভার্ট করব। এটা আপনারা যদি একটু চিন্তা করেন মনে হয় ইনশাল্লাহ পারবেন, এবং এটা একটু চিন্তা করলেই পারবেন। আর এই পোস্ট যেগুলো দেওয়া থাকে আসলে এগুলো তো মোটামুটি গ্রুপে দেখা যায় যে 1-2 দিন পোস্টগুলো পারসিস্ট করে। তো আপনারা আরেকবার শুনলে কিংবা আপনারা যদি এখান থেকে একটু লিখেন তাহলে আপনাদের জন্য হয়তো পরে মনে রাখতে সুবিধা হবে। আর রেফারেন্স রেঞ্জগুলো আসলে মানে আপনি ট্রিটমেন্টের চেয়েও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোগটা ডায়াগনোসিস করতে পারা ইম্পর্টেন্ট। কারণ রুগীর জিডিএম আছে কিনা, রুগীর ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, এই রেঞ্জগুলো খুব ইম্পর্টেন্ট। আর রেঞ্জগুলো নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি। সো আমরা যদি রেঞ্জগুলো জানতে পারি তাহলে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আমাদের এই গ্রুপগুলোতে, যেমন কালকেও একটা ক্লাস আছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের প্যাথোলজি, আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছিলাম যে ক্লাসগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট এই প্রত্যেকটা ক্লাসই তো 40 মিনিটের বেশি হয় না আসলে, 40-50 মিনিটের বেশি। তো যে কোনো সময় হলে অ্যাটলিস্ট একবার কষ্ট করে শুনবেন, শুনলেও দেখবেন যে অনেক কিছু আসলে জানতে পারবেন, কিংবা হয়তো জানেন, একবার রিক্যাপিচুলেশন হবে। তো আচ্ছা, একজন লিখছেন হচ্ছে ইন্টারমিডিয়েটের সাথে যদি কেউ DPP-4 পায় তাহলে DPP-4টা কখন দিবে একটু বলবেন ভাইয়া। আচ্ছা, একই কথা আমরা শিখছি যে ইন্টারমিডিয়েটের ডোজ ইন্টারমিডিয়েটের মতো থাকবে, আর DPP-4 যে ইনহিবিটরের কথা বলছে, সো DPP-4 ইনহিবিটরের মেকানিজম কি, DPP-4 ইনহিবিটরের যে মেকানিজম সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে সিঙ্গেল ডোজ সে সকালবেলা পাবে, সকালবেলা মানে হচ্ছে ইফতারিতে পাবে, কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই আমাদের। আচ্ছা, একজন লিখছে হচ্ছে একার বসের ক্ষেত্রে কি করতে হবে, 50 মিলিগ্রাম পায়, ইনকেস হোয়াট শুড বি ডোজ নাও। আমরা শিখে ফেলছি যে সালফোনাইল ইউরিয়াস বাদে কারোটারই ডোজ রিডাকশনের দরকার নেই, সো একার বোস উনি পাবেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু চেষ্টা করছি মোটামুটি ব্রড হেডিংয়ে বলতে। এই যে একজন ভাইয়া লিখছেন একটা পিট 2 বেলা পাচ্ছে, ডোজ কিভাবে হবে, একই কথা, একটা পিটের যে ডোজ আছে সেটা হচ্ছে যে সকালবেলা ডোজটা একই থাকবে, যেটা রাতের বেলার ডোজ ছিল সেটা আপনি সেহরিতে নিয়ে যে অর্ধেক করে ফেলবেন, শেষ হয়ে গেল। আচ্ছা, আমি মনে হয় বলতে পারছি। অনেকেই বলতেছেন আপনারা একটু কষ্ট করে মোটামুটি এই সূত্রের মধ্যে ফেললেই আপনারা সবগুলো বের করতে পারবেন। আচ্ছা, আর মনে হয় তেমন কিছু বলার নাই। ধন্যবাদ আপনাদেরকে। আর রমজান মাস চলে আসছে, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর যেহেতু আজকে টপিকের চেয়ে এক্সট্রা বোনাস হিসাবে পড়েছি, সেই জন্য একটু বেশি করে দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।